যে সৌদি আরবের দোষ বেশি, সৌদি আরবের দায় বেশি। সৌদি আরব যদি আজকে একটু ঘুরে দাঁড়াতো, একটু শক্ত হতো, তাহলে তো আজকে এই পরিস্থিতি তৈরি হয় না। যেখানে ফিলিস্তিনিরা বারবার বলছে যে আমরাও আরব, তোমরাও আরব, অথচ তোমরা তোমাদের আরব ভাইদের পাশে দাঁড়াচ্ছ না, তোমাদের আরব ভাইদেরকে একটু দেখছো না। যখন গাজায় লাখ লাখ মানুষ না খেয়ে মরে যাচ্ছে, একটু পানির অভাবে হাহাকার করছে, তাদের থাকার জায়গা নেই, যে তাঁবু গেড়ে থাকছে সেই তাঁবুর উপর বোমা হামলা চালাচ্ছে, তখন কিন্তু সৌদি আরব অনেক কিছু করতে পারতো, বলতে পারতো, অন্তত দুপুরেও খাবার তো দিতে পারতো, অথচ তাও দেয় না। ইরান, তুরস্ক, কাতার, পাকিস্তান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া মিলে সামরিক জোট করা যায় কিনা? নিশ্চয়ই যায়, কিন্তু করবে কে? এই ধরনের সামরিক জোট করতে গেলে তো একটা অনুভূতি, একটা ফিলিংস, একটা চেতনা লাগবে, একটা ঐক্য লাগবে। ইরান, আমরা আজকেই একটা কার যেন একটা লেখা পড়লাম যে আমরা তো যুদ্ধে আছি। সেই যুদ্ধটা কি? শিয়া সুন্নির যুদ্ধ। কে মাঝাবি, কে লামাঝাবি, কে শিয়া, কে সুন্নি, কে ওহাবি, কে সালাফি, এই সমস্ত নিয়ে যুদ্ধে আমরা আছি। তো মুসলমান নিজেরাই যখন নিজেদের ভেতরে যুদ্ধে লিপ্ত, তখন ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করার বা সংগ্রাম করার সাহস, শক্তি, ঐক্যটা পাচ্ছে কোথায়? মুসলমানরা তো ঐক্যবদ্ধই হতে পারবে না, একমতই হতে পারবে না যে কোন প্ল্যাটফর্মে থেকে, কোন চেতনার আলোকে এবং কেন ফিলিস্তিনিদের পক্ষে লড়াই করা হবে, এই বিষয় তো ঐক্যবদ্ধই হতে পারবে না। ঐক্যবদ্ধ যদি হতো তো 1948 সাল থেকে আজকে 2025 সাল, বহু বছর চলে গেছে, 70, 75, 80 বছরের কাছাকাছি ব্যাপারটা। তো এতদিনে মুসলমানরা কি ঐক্যবদ্ধ হতে পারতো না? এই যে ওআইসি এবং আরব লীগ যে প্রতিষ্ঠা হয়েছে, এটা ইসরায়েলকে প্রতিরোধ করার জন্যই, ইসরায়েলের বিরুদ্ধে কাজ করার জন্য এই সংগঠনগুলো গড়ে উঠেছিল, এবং এইগুলো তো ঐক্যবদ্ধ হয়েছে। তো ঐক্যবদ্ধ হওয়ার পরে আমরা কি ভূমিকা দেখছি? আমরা কোনো ভূমিকাই দেখতে পাচ্ছি না। আমরা দেখছি কি, যে বরং মারামারি, হানাহানি, একের বিরুদ্ধে অন্য লেগে রয়েছে। এইভাবেই তো ঐক্যবদ্ধভাবে তো আমরা আমেরিকা, ইসরায়েল বা তাদের দোসরদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে, অবস্থান নিতে দেখছি না। সেক্ষেত্রে ইরান, পাকিস্তান, তুরস্ক বা কাতার, এই সমস্ত দেশ মিলে ঐক্যবদ্ধ হতে পারে, কিন্তু হওয়ার তো কোনো পথ আমি দেখছি না, এবং এরা হতে পারবে না। আমি তো একটু আগে বললাম, এরদোগান যে ভূমিকা পালন করে চলেছে ইরানের জাস্ট স্বার্থের বিরুদ্ধে, মুসলমানদের স্বার্থের বিরুদ্ধে, ফিলিস্তিনিদের স্বার্থের বিরুদ্ধে, সৌদি আরব বা আরব রাষ্ট্রগুলোর কথা নাই বা বললাম। সেক্ষেত্রে কাতারের অবস্থান তুলনামূলক বেটার। কাতার রাষ্ট্র হিসেবে ছোট, এবং তাদের কতই বা শক্তি সামর্থ্য আছে, তো হয়তো ডিপ্লোম্যাটিক্যালি বা ইকোনমিক্যালি তারা ভালো রোল প্লে করতে পারে। এক্ষেত্রে সৌদি আরবকে এগিয়ে আসতে হবে, এবং এক্ষেত্রে অবশ্যই তুরস্ক, পাকিস্তান বা অন্য যে সমস্ত দেশ রয়েছে তারা মিলে একসাথে অবশ্যই কাজ করতে পারে। তার জন্য উদ্যোগ দরকার। আমি মনে করি সেই উদ্যোগ সৌদি আরব, তুরস্ক এবং পাকিস্তান নিলে সবচেয়ে সহজ হবে। পাকিস্তানের পারমাণবিক অস্ত্র থাকার পরও কেন উদ্যোগ নিচ্ছে না? না, পারমাণবিক অস্ত্র থাকলেই যে সে ব্যবহার করতে পারবে ব্যাপারটা এমন না। আবার পারমাণবিক অস্ত্র থাকার মানে এই না যে সে সামরিক দিক দিয়ে অনেক বেশি শক্তিশালী। পারমাণবিক অস্ত্র হচ্ছে একটা কৌশলগত অস্ত্র। এটার মানে এই না যে আপনি সামরিকভাবে অনেক বেশি শক্তিশালী। হ্যাঁ, একটা শক্তি আছে, যেটা যদি আপনি একদম চূড়ান্ত মুহূর্তে ব্যবহার করতে চান সেটা ভিন্ন কথা। এবং তার আগে আমি বলি যে পারমাণবিক অস্ত্র থাকলেই যে সেটা নিয়ে যুদ্ধ করা যায় বা ব্যবহার করা যায় ব্যাপারটা তা না। এটা একটা গণবিধ্বংসী মারণাস্ত্র, ম্যাস ডিস্ট্রাকশন ওয়েপন। সেক্ষেত্রে এই অস্ত্র ব্যবহার করা তো একেবারেই কমপ্লিটলি নিষিদ্ধ। সেক্ষেত্রে পাকিস্তানের হাতে পরমাণু অস্ত্র থাকার পরেও তাদের সেই রকম রাজনৈতিক, সামরিক, কূটনৈতিক এবং অর্থনৈতিক সক্ষমতা নেই, যার ফলে তারা অত বড় বেশি উদ্যোগ দিতে পারছে না বা পারবে না। এবং আর একটা বিষয় আমাদেরকে খেয়াল রাখতে হবে, অনেকেই বলেছিল যে আফগানিস্তানের তালেবানরা গাজার পক্ষে যুদ্ধ করবে এবং গাজার পরিস্থিতি পাল্টে যাবে, কিন্তু আমরা দেখেছি তালেবানদের একটা যোদ্ধাও সেখানে যায়নি। কারণ এখানে অনেকের ভেতরে বোধগম্য নাও হতে পারে, শিয়া সুন্নির একটা প্রশ্ন আছে, যদিও ইরানের পক্ষ থেকে এই বিষয়টা কখনোই বড় করে দেখায় না, কিন্তু যারা ওহাবি সালাফি মতে বিশ্বাসী তারা এই বিষয়টা অনেক বড় করে দেখে। তালেবান বা অন্যান্য অনেক দেশের উপরে সৌদি আরব বা এই রকমের মিডল ইস্টের অনেক দেশের প্রভাব রয়েছে। তাদের কাছে অর্থনীতির একটা ব্যাপার আছে, অর্থনৈতিক সাপোর্ট প্রয়োজন হয়, এবং পাকিস্তানেরও প্রভাব কম বেশি আছে। সেক্ষেত্রে আমরা দেখতেই পাচ্ছি যে আপনি যে অ্যাঙ্গেল থেকে, যে অঙ্গন থেকে ঐক্যের কথা বলছেন বা একটা উদ্যোগ নেওয়ার কথা বলছেন, সেই জায়গা থেকে আসলে এটা সম্ভব না বলে আমি মনে করি। সৌদি প্রিন্স মোহাম্মদ বিন সালমান
এখনো ইহুদিদের সঙ্গে তাল মিলিয়ে চলছেন? ধন্যবাদ আপনাকে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আমি বলি যে সৌদি আরব তো সমর্থন করে যাবেই, এই কারণে আজকে গাজার যে পরিস্থিতি, ফিলিস্তিনের যে পরিস্থিতি, ফিলিস্তিনিদের যে দুরবস্থা, এর জন্য তো আমি মনে করি বা আমার মতো অনেকেই, বিশ্বের লাখ লাখ মানুষ মনে করে যে সৌদি আরবের দোষ বেশি, সৌদি আরবের দায় বেশি। সৌদি আরব যদি আজকে একটু ঘুরে দাঁড়াতো, একটু শক্ত হতো, তাহলে তো আজকে এই পরিস্থিতি তৈরি হয় না। যেখানে ফিলিস্তিনিরা বারবার বলছে যে আমরাও আরব, তোমরাও আরব, অথচ তোমরা তোমাদের আরব ভাইদের পাশে দাঁড়াচ্ছ না, তোমাদের আরব ভাইদেরকে একটু দেখছো না। যখন গাজায় লাখ লাখ মানুষ না খেয়ে মরে যাচ্ছে, একটু পানির অভাবে হাহাকার করছে, তাদের থাকার জায়গারই যে তাঁবু গেড়ে থাকছে সেই তাঁবুর উপর বোমা হামলা চালাচ্ছে, তখন কিন্তু সৌদি আরব অনেক কিছু করতে পারতো, বলতে পারতো, অন্তত দুপুরেও খাবার তো দিতে পারতো, অথচ তাও দেয় না। শুধু তাই না, আমি একটু আগে বলেছি যে আরব দেশ, সৌদি আরব থেকে শুরু করে বহু দেশে হামাসের কথা বললে, ইসরায়েলের বিরুদ্ধে কথা বললে আটক করা হয়, জেল দেওয়া হয়, কারাদণ্ড দেওয়া হয়। সেক্ষেত্রে আপনি সৌদি আরবের কাছ থেকে আপনি কি আশা করতে পারি? সৌদি আরব আজকে যে হামাস ইসরায়েলের বিরুদ্ধে যে হামলা চালিয়েছিল, যে ঘটনা থেকে আজকের এই সংকট, কেন হামলা চালিয়েছিল? হামলা চালিয়েছিল মূলত এই কারণে যে তখন যদি হামলা না হতো, তখন যদি গাজা থেকে ইসরায়েলের বিরুদ্ধে হামলা না চালায়, তাহলে তার 2-3 দিনের ভেতরেই মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের সাথে সৌদি প্রিন্সের এবং নেতানিয়াহুর, ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বৈঠক হওয়ার কথা ছিল, এবং সেই বৈঠকে সৌদি আরব আপনার ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা করত। এবং সৌদি আরব যখন কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা করত, তখন মুসলিম বিশ্বের বেশিরভাগ দেশ তখন ইসরায়েলের সাথে সম্পর্ক করত। এবং আজকে ইসরায়েল বিরোধী যে লড়াই, এই লড়াইটা কিন্তু বন্ধ হয়ে যেত, এই লড়াইটা থাকতো না। সেক্ষেত্রে সৌদি আরবের কাছ থেকে আমরা যা আশা করছি, প্রকৃতপক্ষে তারা তার বিপরীত অবস্থানে রয়েছে, তারা তার বিপরীতে কাজ করছে। সেখান থেকে এই মুহূর্তে অন্তত ভালো কিছু আশা করার খুব একটা সুযোগ নেই। যদি তারা কখনো উল্টে যায়, অর্থাৎ ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নেয়, তাহলে আমরা নিশ্চয়ই সমস্ত পরিস্থিতির একটা ব্যাপক রদবদল দেখব, পরিবর্তন দেখব। তাহলে কি আমরা ধরে নিতে পারি গাজাকে ইসরায়েল দখল করে নেবে? হ্যাঁ, গাজাকে ইসরায়েল দখল করে নেওয়ার তো একটা পরিকল্পনা আছে তাদের। তারা তো এটা চায়, কিন্তু দখল করে নিতে পারবে কিনা এবং দখল করে নেওয়ার চূড়ান্ত চেষ্টা প্রচেষ্টা হলে সেটা কীভাবে মোকাবেলা করা হবে, সেটা তো সময় সাপেক্ষ, সময় বলে দেবে। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত আমি অত্যন্ত আনন্দিত হলাম যে চেঞ্জ টিভি আগামী কয়েকদিনের মধ্যেই 6 বছর পূর্ণ করবে। আর হাঁটি হাঁটি পা পা করে চলা শুরু করে এখন সে বেশ দৌড়াদৌড়ি করছে বলা যেতে পারে। ও নামটাও অত্যন্ত বলবো যে সিগনিফিক্যান্ট, যে চেঞ্জ, এই গণঅভ্যুত্থান কিন্তু চেঞ্জ চেয়েছে। সেই হিসেবে তোমার টেলিভিশনের, তোমার এই চ্যানেলের নামের একটা যথেষ্ট মিল পাওয়া যায়। আমার প্রত্যাশা যে এই গণঅভ্যুত্থানের যে প্রত্যাশা, যে আশা আকাঙ্ক্ষা, চেঞ্জ টিভি সেটিকে এগিয়ে নিয়ে যাবে। তোমাকে শুভেচ্ছা। চেঞ্জ টিভি যারা সম্পৃক্ত আছেন, যারা কর্মী আছেন, সামনে পেছনে সকলকে আমার শুভেচ্ছা। changetv.press, এক ফোঁটা হলুদ নেই। অনলাইন টিভি চ্যানেল চেঞ্জ টিভি 6 বছর ধরে ওনারা কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যে জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছেন। প্রায় 22 লাখ সাবস্ক্রাইবার আছে। আর যে কোনো অনুষ্ঠান 10 লাখের মতো মানুষ এটা প্রতিদিন মানুষ দেখে থাকে। আমিও এই চ্যানেল নিয়মিত দেখি। তো চেঞ্জ টিভির পক্ষে আমির মোমিনুল মানিক সাহেবের উপস্থাপনা, প্রশ্নের ধরন, এগুলো জনগণ দেখতে চায়, শুনতে চায়। আমি চেঞ্জ টিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। changetv.press,
এক ফোঁটা হলুদও নেই।